পড়াশোনা তো শেষ করলা, কতদিন হলো? কি ভাবছো, কি করবা? বিদেশে পড়তে যাবা নাকি বিসিএস দিবা? মানে কি, মানে বিদেশে যাওয়া ছাড়া আর এই বিসিএস দেওয়া ছাড়া আর বোধহয় কিছুই করার নেই। মানে তোমরা যে কেন এরকম ভাবে ভাবো আমি ঠিক বুঝি না। তাহলে কিভাবে ভাববো সক্রেটিস সাহেব? মানে কিছু তো একটা করতে হবে, সামনে তো আমাদের বিয়ে। সেটা ঠিক আছে, আমি আমি একটা মানে প্ল্যান আছে আমার। আমি বিজনেস করব আবর্জনা নিয়ে। হ্যাঁ, কিসের বিজনেস? আবর্জনা নিয়ে, ওই যে মানে ফেলে দেওয়া প্লাস্টিক, পলিথিন, এসব দিয়ে রিসাইকেল করে আমি এটাকে জ্বালানি তেল, মানে অকটেন, ডিজেল, এসব তৈরি করে আমি সেটা বাজারে সেল করব। তোমার মাথা ঠিক আছে? তুমি সুস্থ আছো? আমি অবাক হয়ে গেলাম তোমার এই ফালতু আইডিয়া শুনে। আমার গা ঘিনঘিন করতেছে তোমার এই আবর্জনার কথা শুনে। মানে তুমি শিক্ষিত টোকাই হবা, তাই তো? বাবা, তুমি বিষয়টা বোঝো নি, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি শোনো। চুপ করো, আর একটাও কথা বলবা না। মানে আবর্জনার কথা শুনে আমার গা ঘিনঘিন করতেছে। খানবাড়ির মেয়ে বিয়ে হবে টোকাইয়ের সাথে। ছেলে কি করে, কি পরিচয় দিব আমি যে ছেলে কি করে? বলবো ব্যবসায়ী। কিসের ব্যবসা করে? আবর্জনার ব্যবসা করে। আরে না না, তুমি আবর্জনা ব্যাপারটা বোঝো নি, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে বলি, তুমি তারপর বুঝবে। আমি দ্বিতীয়বার আর আবর্জনার কথা শুনতে চাই না। আমার না আবর্জনার কথা শুনে গা ঘিনঘিন করছে। আমি বাসায় যাব, আমি গোসল করব। আমি সাথে যাই? না, আমি আবর্জনার সাথে নিতে চাচ্ছি না। আর আগামী 2 দিন আমার সাথে কোনো কথা বলবা না, একেবারেই নো কথা। আরে কথাটা বোঝো, আরে শোনো। আরে বাবা, আরে আজব ব্যাপার, আমি আবর্জনা হতে যাবো। কিরে আহি, এই তুই আমার পদ আটকালি কেন? আজব তো। আমি না হয় একটু কেলা আছি, হাবা গোবা, তো তোমার আবিরের থেকে অনেক ভালো আছি। দেখ, এমনি আমার অনেক মেজাজ খারাপ, আর তোকে দেখলে আমার আরো বেশি মেজাজ খারাপ হয়। আরে চল না বাসায় বসে দুইটা মনের কথা কই, চা খাই, আইসক্রিম খাবি? আরে শর্ত। আহি, আইস খাও মি। মেয়ের তো বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ের ব্যাপারে কিছু ভাবছো? মা, মা, দরজা খোলা আছে। কি হলো, এত অস্থির হয়ে আসছো কেন? তোমাকে সব বলবো, আমার গা ঘিনঘিন করছে, আমি আগে গোসল করে আসি। মেয়েটার যে কি হলো, কেন যেমন করছে? আখির গায়ে তো ঘিরঘির করছে কেন? এই বিষয়টাকে যদি আমরা ম্যাট্রিক্স নিয়ে চিন্তা করি, তাহলে এর অনেকগুলো ডাইমেনশন পাওয়া যাবে। তোমার মতো গবেষণা করলে সবকিছু রসা তুলে যাবে, খালি গবেষণা, খেয়ে দেয়ে কাজ নাই, আজাইরা চিন্তা। কি হয়েছে মা? এই তোর এই কথা না শুনে আমার পেটের ভাত হজম হচ্ছে না। আর এটা শুনলে তোমাকে আর ভাত খেতেও হবে না। তাই নাকি? এত ইন্টারেস্টিং, যা খাবো না। ইনফ্যাক্ট এক বেলা না খেলে মানুষ মরে না, কিন্তু বেশি খেয়ে মরার রেকর্ড অনেক বেশি। বল, তুই বল। আবির বলছে ওনাকে আবর্জনা নিয়ে বিজনেস করবে। আবর্জনা নিয়ে বিজনেস? ওর মাথা খারাপ হয়ে গেছে। এখন কি করা যায় বলো তো আমেনা? কেন তোমার গবেষণা কাজ করতেছে না? ডাইমেনশন কাজে লাগাও। কিসের বিজনেস চাচা? আবর্জনার জব্বর জটিল বিজনেস। হাগার আর ডাস্টবিন থেকে খালি উঠাইবো আর বেচবো, দারুণ বিজনেস। আমার এমনি মন মেজাজ খুব খারাপ, আমার কান্না পাচ্ছে। হা, কান্দ কি লেগা? কইতেছি পুলার কি অভাব আছে নাকি? খানবাড়ি মাইয়া গো লেগা কত পুলা পাগল। কি কন চাচি? আজকে তুই চুপ কর, আর তুই কান্না থামা। ইয়ার কি করে কি বলছে না বলছে শুরু করছে পাগলামি। দেখেতে যা। এই তো পেয়ে গেছি আইডিয়া। তোর মামা তো পাগলের ডাক্তার, ওরে নিয়ে আমি পাগলের ডাক্তারের কাছে যাব। সে পাগলের ডাক্তার না, সে মানসিক রোগের ডাক্তার। মানসিক রোগ মানেই পাগল না, তাহলে তো আমার বাড়ি পাগলার আরো হয়ে যেত। শোন, এখন থেকে আমাদের একটা মিশনে যেতে হবে। মানে আবির কোথায় যায়, কি করে, সবকিছু আমাদেরকে নজরদারিতে রাখতে হবে। চিন্তা কইরেন না চাচা, ওই সিডেরে আমি সারাক্ষণ নজরে রাখুন, কি করতেছে না করতেছে সব আপডেট আপনারে দিব। গুড। এখন প্রথমে তোর মামার কাছে আমাদেরকে যেতে হবে। ইয়েস।
কম্পোস্টিং মেশিন, এটা দাও। মানে যা কিছু পচনশীল যে কোনো দ্রব্য এগুলো আমরা এখান থেকে দিলে এই কম্পোস্টিং মেশিন এটাকে ব্লেন্ড করে যে রিসাইকেল করে যেটা বের হয়, সেখান থেকে দুটো জিনিস হয়। একটা হচ্ছে ব্ল্যাক সোলজার, যেটা মুরগির খাবার হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে যে জৈব সার, বাকি যে ওয়েস্ট যেটা থাকে সেটা হচ্ছে একটা জৈব সার। এই জৈব সারটা যেটা জমিতে আমরা ব্যবহার করতে পারি। এখন যে মেশিনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্লাস্টিক গ্যাসিফিকেশন মেশিন। এই মেশিনটার মাধ্যমে আমরা প্লাস্টিক, মানে পরিবেশের এখন সব থেকে বড় যে শত্রু প্লাস্টিক, সেই প্লাস্টিকটাকে আমরা রিসাইকেল করে, বার্ন করে এটাকে আমরা সম্পদে রূপান্তরিত করে থাকি। এই যে প্লাস্টিক গ্যাসিফিকেশন মেশিন একটি যুগোপযোগী মেশিন। আমরা চাই এই মেশিনটার প্রচার হোক, সবাই জানুক। কি বলে? নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। তো আমাদের প্রচার করার দায়িত্ব, আমরা ঠিক আছে ভালো করে প্রচার করে দেবো। A little step towards smart Bangladesh in 2041. Thank you. Welcome to everyone. In this award giving ceremony, our competition theme was Waste to Resources, a little step towards a smart Bangladesh in 2041. The best innovation awards goes to Mr. Abir. Now I request Mr. Abir to receive innovation award from our honorable country director from World Environment Organization of Bangladesh, Mrs. Pili Das. Please come. এই ভাইয়া, শোনো, এদিকে আসো। এই আমি তোমাদের কাছ থেকে প্লাস্টিক, মানে যত ধরনের পলিথিন আছে, মানে ময়লা আবর্জনা, সেই জিনিসগুলো আমি তোমাদের কাছ থেকে কিনবো। বিশেষ করে প্লাস্টিক, পলিথিন আছে না, বিভিন্ন ধরনের পলিথিন তোমরা যে কুড়াও সারাদিন, এইগুলো আমি তোমাদের কাছ থেকে কিনে নেবো। মাল নিবেন? হ্যাঁ, আমি তোমাদেরকে ন্যায্য দামটা দিব। তোমরা যেভাবে বলবো আমি সেভাবে। তোমরা কয়জন আছো? আমরা আছি 3-4 জন। 3-4 জনই তোমরা এই সারাদিন এই পলিথিন কুড়াও, বোতল, প্লাস্টিকের যে বোতল আছে সেগুলো। আচ্ছা, তোমরা এই 3 জনই তাহলে আমাকে এইগুলো দিনের শেষে তোমরা আমাকে দিবা, আমি তোমাদের কাছ থেকে মানে কিনে নেব। ঠিক আছে? ঠিক আছে, নিবেন, সমস্যা নেই। কে দিবেন? নিবেন। শোনো দেখি, এই নাম কি তোমার? আমার নাম জাহাঙ্গীর। ও জাহাঙ্গীর, শোনো, পোলাটাতে দেখতেছো না? হ্যাঁ, দেখতেছি। এখানে ময়লা টয়লা পাওয়া যায় না? পাওয়া যায় বলতে গুটু? হ্যাঁ, আছে। আচ্ছা শোনো, এই ওর গায়ে যদি গুট গায়ে দিতে পারো আমি তোমার 100 টাকা দেবো। 100 টাকা? আচ্ছা, সমস্যা নেই। পারবা তো? পারবো। আচ্ছা ঠিক আছে। আর শোনো, কেউ জানি না দেখে। আচ্ছা, সমস্যা নেই, কেউ দেখবে না। হ্যাঁ, কামরা যে আমি করাইছি এটাও যাতে তেল না পায়। আচ্ছা, বলবো না। আচ্ছা ঠিক আছে, যাই আমি। সাবধানে। হ্যাঁ, আচ্ছা। তোমরা কিন্তু জানো না, এই পলিথিন, এই প্লাস্টিকের বোতল থেকে পেট্রোল, অকটেন এসব তৈরি করা সম্ভব, মিথেন গ্যাস। তোমরা কি জানো? না, আমরা যাই না। তোমরা তো জানবা কিভাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো হ্যালো। এই তুমি কোথায়? হ্যাঁ, আমি মিটিংয়ে। মিটিংয়ে? টোকাইদের সাথে? তাও আবার বস্তিতে? এই তুমি দাঁড়াও, আমি আসতেছি। আজ তোমার একদিন কি আমার একদিন? আমি বুঝলাম না যে ও কি ওই আজগর, দেখো দেখি কাণ্ড। এই গন্ধটা কই থেকে আসতেছে? গুয়ের গন্ধ। আপনার শরীর থেকে আবির ভাই। এই দেখো না, এই হঠাৎ করে গায়ের মধ্যে কে এইভাবে মানে ছুঁড়ে মারলো, আমি ঠিক বুঝতে পারলাম না। কি আপনার শরীরে গু ছুঁড়া মারছে? এই পোলা পাইন, এদের আক্কেল জ্ঞান আছে। ওই আপনার গায়ে ফুল ছিটাইবো না, ছিটাই ফুল ছিটাইতে
বুঝলাম না কখন যে কিভাবে কোন দিক থেকে আসলো। আমাকে আবার এটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আবার আঁকি চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আপনার এই অবস্থা দেখলে তো মনে করেন যে আপনি শেষ। এইভাবে আপনারা দেখলে তো আপনি এই কিসের গন্ধ, মানে এইরকম বাজে গন্ধ কোথা থেকে আসতেছে? আরে আবির ভাইয়ের গান থেকে আর আবর্জনা নিয়ে বিজনেস করলে একটু বন্ধ আসবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আজগর কি বলছো এসব? মানে একটা একটা বাজি ছেলে হঠাৎ করে কিভাবে? থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। মানে আমার তো মনে হচ্ছে যে আমি অজ্ঞান হয়ে যাবো, আমার বমি পাচ্ছি। আর আজগর তোকে আর কিছু বলতে হবে ওকে। আর তোমাকে যে আমি কিছু করবো এরকম অবস্থাতে তুমি রাখোনি। কি বলছো এসব? এটা একটা অ্যাক্সিডেন্ট। এই মুহূর্তে আমার হাতের কাছে যদি কিছু থাকতো না, আমি তোমার পিঠে ভাঙতাম একদম। রাবিশ কোথাকার। আনে দিই একটা বাস। আজকে না, তুই কাল নিয়ে আসিস, তারপরে তোমার ব্যবস্থা আমি করব। কি যে গন্ধ লাগতেছে তুমি। আরে আরে কি যে হচ্ছে আমার সঙ্গে, আমি কিছুই বুঝতে পারছি না। এই তোমাদের দুজনকে যে আমি হন্তদন্ত হয়ে আসতে দেখলাম, তো কি হলো? কি বলবো, আবর্জনার বিজনেস দিয়ে আবির ভাই টোকাইদের সঙ্গে মিটিং এ বসছে। আচ্ছা। চারিদিকে আবর্জনা, আর এমন সময় আকি ওখানে গেছে। আবির ভাইয়ের শরীরের পচা গন্ধে আকি তো অজ্ঞান। কি বলিস পাগলের মতো এসব? সত্য না মিথ্যা নিজের চোখেই চাচা দেখছে। আর দেরি করা যাবে না, এই আজই আমি তোমার ভাই ডাক্তারকে বলছি। দুলা ভাই, হ্যালো, কি খবর দুলা ভাই? অনেকদিন কোনো খবরই নাই। আপা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, ভালো আছে ভালো আছে। এই এই শোনো, এই আমার হবু জামাই মানে আবির, ও পাগলামি শুরু করেছে। ওর চিকিৎসা দরকার, বুঝেছ? কোনো সমস্যা নাই, ওকে আমার ক্লিনিকে ভর্তি করাও, সব ঠিক হয়ে যাবে। এই হাসো কেন, হাসো কেন? এটা কি হাসির বিষয়? দুলা ভাই, জগতের সব বিষয়ে হাসি আছে, ওই হাসি আর কান্না শুধুই আপেক্ষিক। ঠিক আছে, এই শোনো, এই তোমার ভাই পাগলের ডাক্তার, আমরা নিজেই পাগল, কিচ্ছু বুঝি না। শোনো, আমার বাড়ি নিয়ে বাজে কথা বলা তোমার স্বভাব হয়ে গেছে। নিজে তো কিছু করতে পারো না, শুধু হিংসা। তোমারও পাগলের ডাক্তার দেখানো দরকার। আমি ওই রোগীটাকে পাঠালাম পাবনায়, শুনলাম ওই রোগীটা নাকি পাবনা থেকে পালিয়েছে। দুলা ভাই বসো বসো। ঠিক আছে রাখি, পরে কথা হবে। দুলা ভাই, এই বয়সে মানুষ একটু পাগল টাগল হয়, দেখি তোমার কি অবস্থা। আরে আমি রুগী নাকি? রুগী হচ্ছে আমার জামাই আবির। ও, ওকে কোনোভাবে খালি আমার কাছে নিয়ে আসো। আমি কিছু পোলা পাই নিয়া পরে তুলে নিয়ে আসি, আপনি খালি অর্ডারটা দেন। নো 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 নো, পুল থাকতে হবে, পুল, নো জোরাজোরি। আবিরকে নিয়ে আসা কোনো ব্যাপার না, সমস্যা হচ্ছে ওকে ডাক্তার দেখাবো কিভাবে। তাই তো, সে রাজি না হলে তো ট্রিটমেন্ট করা যাবে না। আমার মাথায় একটা প্ল্যান আছে, আমাদের সবাইকে অ্যাক্টিং করতে হবে। বাবা শোনো, আমি আবিরকে বলবো তোমার মাথায় সমস্যা। তোমার সমস্যা হচ্ছে তুমি আশেপাশে যাকেই দেখো তাকেই ডাক্তার দেখাতে চাও, আর ডাক্তার সে যদি না দেখায়, না ট্রিটমেন্ট করে, তুমি সিন ক্রিয়েট করো, মানে আশেপাশে সবকিছু ভাঙচুর করা শুরু করো। এইবার বুঝেছি আমি তোমার প্ল্যান। একবার তারে এমন অ্যাক্টিং করবো না, একেবারে অস্টার লেভেলের অ্যাক্টিং। চাচা
তার থেকে একটা গরুর ইঞ্জেকশন মেরে দিলে একটু কামড়া হয়ে যায়। তোমরা বসো, আমি আবিরকে নিয়ে আসার ব্যবস্থা করছি। হ্যাঁ বলো। কই তুমি? বাসায়। নাস্তা করছো? করিনি, করবো। আচ্ছা শোনো, আজকে আমি তোমাকে নাস্তা করাবো, তুমি চলে আসো। আরে বাবা, আজ কি হয়েছে তোমার? এটা স্বপ্ন না তো? আজকে সূর্য কোন দিকে উঠছে? এমন ভাব করতেছো যেন তোমাকে জীবনেও খাওয়াইনি। আসলে তোমাকে অনেক বকাবকি করছে তো, ওই জন্য খুব মন খারাপ লাগতেছে। প্লিজ তুমি চলে আসো, তোমাকে কত ভালোবাসি। আই লাভ ইউ জান, প্লিজ আসো। আচ্ছা মাইকটা দিবারও তো, সেদিন যা বললা। আরে না, কি বলো, রাগের মাথায় ওসব বলছি? তোমাকে কি মারতে পারি বলো? তুমি আমার জান লাগো না? হ্যাঁ কি বলো? আমার তো ভয় করতেছে, এত প্রেম হঠাৎ। আজব। আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমাকে আর কখনো ফোন দিবা না, জাহান্নামে যাও। কি কয় আইবো না? না আইবো না, আসলে হইতাছে কি মেন্টাল যারা মানে মাথা জাগো সিজ আছে, এগুলো প্রবলেম আছে বুঝছি, এরা এরকম। বেশি কথা বলিস না। আমি ফোন দিছে আর একদম কথা বলবি না। এই আবার ফোন দিছো কেন? আচ্ছা আই এম সরি, আমি আমি আসতেছি, প্লিজ রাগ করো না। শোন, তোকে আসতে হবে না, আমি যাচ্ছি, আর গিয়ে তোর হাড্ডি গুড্ডি গুঁড়া করবো সব। দেখো আমার হাত খুব দুর্বল, তুমি আমাকে ভয় দেখানো প্লিজ। তোর হাত আছে, ছাগল কোথাকার। সরি সরি, মাফ করে দাও, আমি আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, তাড়াতাড়ি আসবা। আচ্ছা অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দাও। ওকে ওকে। ওকে। কত ছাগলই ভালো ছিল। এই তুই কথা বুঝিস না? তোকে না বলছি কথা বলবি না। এখানে কেন? এটা তো রেস্টুরেন্ট না। আরে একটু ঝামেলা হয়েছে বাবা, আব্বার তো মানসিক সমস্যা দেখা দিচ্ছে, তাই না মামার কাছে নিয়ে আসছি। মানে কি আজব তো, তুমি ওকে আগে আগে বলবো না? মানে তোমাদের না আসলে মেয়ে মানুষের বুদ্ধি একদম ভালো না। আচ্ছা সরি, শোনো না, আব্বা তো তোমারও পাগল ভাবতে পারে, ইনফ্যাক্ট তোমারে ডাক্তার দেখাতে চাইতে পারে, আর তুমি রেসপন্স না করো আব্বা তো ভাঙচুর করে, একদম সিনক্রেট করা শুরু করে। আচ্ছা আচ্ছা, আমি তুমি চিন্তা করো না, আমি দেখতেছি। চলো চলো চলো। কি নাদের, ওরা যে এখনো আসছে না। ওই যে চলে এসেছে। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি ভালো নাই। জি না আঙ্কেল, আমি ভালো আছি, কোনো সমস্যা নেই। মানে কি ভালো আছো? হ্যাঁ, ইনফ্যাক্ট মানসিক প্রবলেম কি সেটা তোমরা বুঝো না। এই সারা দুনিয়ায় কত পার্সেন্ট মানুষ মানসিক রোগী সেটা তোমরা জানো? জি না আঙ্কেল। আর সেটা তোমাদের জানা দরকার নেই, আপাতত তুমি ভালো থাকলেই হইল। মানে
জি জি আঙ্কেল, বুঝতে পেরেছি। আমাকে কি করতে হবে বলেন? এই তো ভালো ছেলে, এই তো লক্ষ্মী ছেলে। ডাক্তার, ট্রিটমেন্ট শুরু করে দাও। আচ্ছা আচ্ছা। আবর্জনার চিন্তা মাথায় কবে থেকে আসা শুরু করলো? মানে কবে থেকে ওয়েস্ট নেওয়া শুরু করলে? আবর্জনার চিন্তা মানে মানে ওই যে আবর্জনার বিজনেস, মানে আবর্জনা থেকে বিদ্যুৎ, ইথেন আর ওই তেল বের করে ব্যবসা করা। ও আচ্ছা আচ্ছা, 2018 সাল থেকে, যখন ওটা আমি কোর্স হিসাবে পড়লাম। আচ্ছা, এই বিজনেস প্ল্যানটা যখন মাথায় আসে তখন ইলিউশন তৈরি হয়, নিজেকে বড় কিছু মনে হয়, তারপর দেশের জন্য কিছু করা। জি জি জি, এক্স্যাক্টলি। এই ওষুধগুলো নিয়মিত খাওয়া, আর একমাত্র আবার আসতে হবে। এটা কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট দিতে হবে। আর এই ট্রিটমেন্ট চলাকালীন সময়ে নো আবর্জনার চিন্তা ভাবনা। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক মতো ওষুধ খাবা, বুঝতে পারছো? আমার কি কোনো অসুখ আছে? হ্যাঁ, তোমার অসুখ আছে তো, আর তুমি একেবারেই বুঝতে পারছো না। এবার নাও, ওষুধ খাও। আজকে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। যোগ। এখন চলো। ওকে। চলো। এই জায়গাটা সম্পর্কে তুমি জানো? কমরেড কম্পরম সিংহ, এই নামটির সাথে বাংলাদেশের একটি অনেক বড় ইতিহাস জড়িয়ে রয়েছে। চলো। আমাদের ইতিহাসটা যে কত বড় সমৃদ্ধ। ইলামিদের নেতৃত্বে রাজশাহীর একটা তেভাগা আন্দোলন হয়েছিল, অনেক বড় একটা আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম বিষয় ছিল হচ্ছে জমির যে ফসল হতো সেই ফসলের ভাগ নিয়ে জমিদারদের সঙ্গে কৃষকের একটা অনেক বড় একটা কনফ্লিক্ট তৈরি, দ্বন্দ্ব তৈরি। মানে জমিদাররা বলছে তারা 2 ভাগ নেবে, কৃষক 1 ভাগ পাবে। কৃষক বলছে যে আমরা মাঠে কাজ করি, আমরা মাঠে ফসল ফলে আমরা 2 ভাগ পাবো, জমিদার 1 ভাগ। এই তেভাগা আন্দোলন নিয়ে অনেক বড় একটা আন্দোলন মানে আমাদের দেশে হয়েছিল, যেটার প্রতিকৃতি হিসাবে উনিশটা শেখ সবার ছিলেন। এরা সবাই বামপন্থী ছিলেন, মানে বামপন্থীদের অনেক বড় একটা অংশ আমাদের এই দিকের মধ্যে ছিল শেষ। হ্যাঁ, অনেক বড়। যে কমরেড প্রসাদ রায়, হ্যাঁ, হাজি মোহাম্মদ দানেশ। হাজি মোহাম্মদ দানেশ কিন্তু জানো যে আমাদের দিনাজপুরে বিজ্ঞান প্রযুক্তি তোমাকে একটা ঘটনা বলি। 47-এ, বিশেষ করে 47-এ যখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেল, তখন এই 48 থেকে 50 পর্যন্ত অনেক বড় ধরনের একটা বামপন্থীদের আন্দোলন হয়েছে। সে সময় 50-এর দিকের একটা ঘটনা। তখন আমরা যে কমরেড কম্পরম সিংহ দেখছি, তিনি কিন্তু এই উত্তরবঙ্গ লিড করতেন। সেই উত্তরবঙ্গের এই লিডারকে বন্দি করে নিয়ে যাওয়া হয় রাজশাহী। সেই রাজশাহী যে খাপড়া হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, সেই খাপড়া হত্যাকাণ্ডে সেখানে নির্বিচারে গুলি চালানো হয় এবং 7 জন শহীদ হন সেখানে, এবং প্রায় 32 জনের মতো আহত। তো এটা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম যে হত্যাকাণ্ডটা রয়েছে, এটাই আমাদের বাংলাদেশের প্রথম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে এটা স্মৃতি বিজড়িত একটা এই
কংক্রিট কম্পিউটার সেই একটা স্মৃতিচিহ্ন গড়ে তোলা হয়েছে। কিন্তু আমাকে আজকে এখানে নিয়ে আসতে আমার ভালো লাগলো, বুঝছো? জানো আমাদের দেশটা না আমরা অনেক রকম ভাবে এরা যেটা চেয়েছিলেন, আমরা যদি সেরকমটা করতে পারতাম, আমরা যদি সেরকমটা ভাবতে পারি, তাদের মতো করে যেতে পারতাম। যাই হোক, এটা কিন্তু 1950 সালে, তখন আমাদের ভাষা আন্দোলন শুরু হয়। 52-তে তো আমাদের হ্যাঁ 50-এ তার আগে এত বড় একটা আন্দোলন আমাদের দেশে হয়েছে, দেখতে পাবে আন্দোলন। হ্যাঁ, সেই জন্য আমরা বুঝছি যে উত্তরবঙ্গের যে সবচেয়ে বড় যে লিডার, সেই কমরেড কম্পরাম সিং, এই কম্পরাম সিংহের স্মৃতিচিহ্ন হচ্ছে এটা। তুমি এত কিছু জানো? জানতে পারে, এটাই তো আমাদের শিকড়, আমাদের মাটি, আমাদের ইতিহাস, আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, যে রক্তক্ষয়ী ইতিহাস। 50 আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ মিশে যায়। কিন্তু সবাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার না খুব ভালো লাগে, মানে অনেকদিন পর আসলাম, মনে হচ্ছে গান হচ্ছে, তাই না? হ্যাঁ। ওকে, বাই বাই। এই ফলকটা কিসের? ও, তোমাকে বললাম না যে এটাই, চলো আমি তোমাকে দেখাচ্ছি। শহীদ কমরেড কম্পরাম স্মৃতিচিহ্ন কমপ্লেক্স, এটার উদ্বোধন করেছেন মানে তৎকালীন যে বিভাগীয় কমিশনার ছিলেন রংপুর বিভাগের, জনাব মোহাম্মদ সাবিউল ইসলাম, উনি ছিলেন। সার্বিক নির্দেশনা দিয়েছেন এবং পুরো বিষয়টার যে ডিজাইন এবং যে এক্সিকিউশন পুরোটাই করেছেন জনাব বিপুল কুমার। আমার মাথায় একটা প্ল্যান আছে, আমাদের সবাইকে একটাই করতে হবে। আর বাবা শোনো, আমি আবিরকে বলবো তোমার মানসিক সমস্যা আছে। বাবা, আজকে আমি খুব খুশি। আমি কেমন অ্যাক্টিং করলাম? আরে বাবা, তুমি এমন অ্যাক্টিং করছো, পারলে আমি তোমাকে অস্কার দিই। এই বাবা, দাঁড়াও দাঁড়াও, আবির ফোন দিতে। আচ্ছা আচ্ছা, ফোনটা ধর। হ্যালো হ্যালো। তুমি আমার সঙ্গে এমন অ্যাক্টিং কেমনে করলা? আমাকে পাগল বানাইলা, ট্রিটমেন্ট দিলা। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি, মানে এ সবই তোমার প্ল্যান ছিল। আরে কি বলো এসব? আরে না না, আরে শোনো, তুমি শুধু নিয়ম করে ওষুধগুলো খেও। তাই না? মেডিসিন তো আমি খাবোই না, বরং আমি উল্টাটা করব। আমি এই আবর্জনার বিজনেস এস্টাবলিশড করেই ছাড়বো, তারপর তোমার সঙ্গে কথা। ততদিন পর্যন্ত তুমি অফ। আরে বাবা, সব প্ল্যান তো ভেস্তে গেল। এই তাহলে সব ভেস্তে চলে গেল। এখন আমি হাল ছাড়ছি না।
আমি কালকে আজগরকে বিয়ে করব। মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নাও। এটাও তো বিয়ের অ্যাক্টিং। তোমরা বিয়ের সব আয়োজন করো, আমার বিয়ের কথা শুনলে আবির দৌড়ে চলে আসবে। কি বাবা ঠিক বলছি না? আমি সব ব্যবস্থা করছি। তাহলে তাহলে আমরা নতুন করে সব ব্যবস্থা করব, চলো। আসো মা। রে আখি, গান শুনতাছি, এখন কেন ফোনটা দিলি? হ্যালো হ্যালো, আজগর, ক শোন, আমি তোকে বিয়ে করছি। কি কইলি সত্যি? আরে আমি তো আগেই কইছিলাম আবিরের মাথায় সিড আছে, তাই নো প্রবলেম, আমি তোমারে অনেক অনেক বেশি ভালোবাসি। আরে চুপ কর, আমি তোকে বিয়ে করছি না, বিয়ের অ্যাক্টিং করছি। মানে কি কি করছে সব কথা? শোন, কাল বিয়ে, আর বিয়ের সব আয়োজন করব। এই খবর আবিরকে দেব, ব্যাস চলে আসবে ছুটে, আর কান্নাকাটি করবে, বলবে আমি সব কিছু ছেড়ে দেব, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না, আর আমাদের বিয়েটা হয়ে যাবে। এই যে বাংলা সিনেমা না, আর পাগল ওই সব বুঝে নাকি? ও আসবেই না। আরে সেটা আমি বুঝবো, তুই শুধু অ্যাক্টিংটা কর না। তয় আমার একটা শর্ত আছে, আবির যদি না আসে তাহলে ওই আসরে আমারে বিয়া করতে হইব। কি বলিস জাতা, তুই আমার ছোট, তোকে বিয়ে করবো কেন? আর তোর চেহারাও কেমন যেন, মানে তাইলে আমি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবির যদি না আসে তাহলে আমি তোকে বিয়ে করবো। তুই আগে আয় তো। আল্লাহ, তুমি এই আবির কালকে বেহুশ করিয়া দাও, মাইরা ফেলাও, কি যে মজা লাগতাছে। কালকে আমার বিয়া। আবিরের রাখা সব পথ বন্ধ করে দিছি। আখি যে বান্ধবীকে ফোন দিতে বলছে তার ফোন আমি গায়েব করে দিছি। তো আবির বিয়ের কোনো সংবাদই পাবে না। আখি তুমি আমার এখনো আসে না কেন? শেষ পর্যন্ত বিয়া আমারই করতে হইব। অনেক দেরি হয়ে গেল, সবকিছু রেডি, আমরা কি এখন শুরু করতে পারি? কানিশা, জি জি, আমি রাজি, আমি কবুল। কি বলেন? কখন, কিভাবে? না না না, এটা এটা হতে পারে না। আমি আখিকে ছাড়া বাঁচবো না। আখি শুধু আমার, আমি আমি সবকিছুতে আগুন লাগিয়ে দেবো। আরে বলো, তাহলে তাড়াতাড়ি আজকে আজগরের বাসায় চলে আয়, এক্ষুনি তো আজগরের সাথে আখির বিয়ে হয়ে যাবে, না হলে সারা জীবনের জন্য হারাবি। আমি আসছি। আর তো দেরি করা যায় না, আমাকে আরো বিয়ে করাতে হবে। আচ্ছা, সময় তো চলে যাইতেছে, তাড়াতাড়ি করেন। এই সময়টার জন্য হিন্দু হইতে মন চায়, লগ্নের মধ্যে বিয়ে করা হয়। এখন তো কোনো সময় লিমিট নেই, আবার বিয়েও না করতে পারে, আর হিন্দু হইলে বিয়ে করতেই হবে। কিরে, তোর সব প্ল্যান তো ফেল। বিয়ে নিয়ে এমন নাটক আমি আর কখনো দেখিনি। আহা বাবা, আর টেনশন দিও না তো। তোদের এই নাটক আমার আর সহ্য হচ্ছে না। বাবা, জামানা বদল গয়া, এখন মেয়েরা বাইক নিয়ে ছেলে আনতে যায়, এবং তুমি দেখো আবির দৌড়ে চলে আসবে। চুপ কর, সবকিছুর একটা লিমিট আছে। এখন কি করবি তাই বল। আরে হিরোকে খবর দেওয়া হয়ে গেছে, তুমি আসলেই বিয়ে।
এই আখি, আসগর, এই তোরা আয় তো। আখি, 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 এই ধর তো ওকে, ওকে বের কর। কি দোষ? আমি তো বলির পাঠা। এই তুমি এমন করতেছো কেন? এই তুমি দেখতেছো না আমার বিয়ে? তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশে দাও, জেলে দাও, জরিমানা করো, যা খুশি তাই করো, কিন্তু আমি তোমাকে অন্যের হাতে তুলে দেবো না। আমি দরকারে জান দেবো। জান দিবে? আবর্জনা ছাড়তে পারে না, আমার জন্য জান দিতে আসছি। যাও, ছেড়ে দিলাম। কাকে? আবর্জনাকে। সত্যি? হ্যাঁ। আমার আকাশ গেছে চুরি, আমার আকাশ গেছে চুরি, সেই আকাশে ওরা উড়ি। তুই সঙ্গে যাবি চল, হাতে হাতটা রেখে বল, আজ মিলব যোছনাই, পাশাপাশি দুজনাই। তোর কাছে জমা আছে আমার ইচ্ছে রঙের চুড়ি, আকাশ গেছে চুরি। প্ল্যান করে হলেও আমি কিন্তু তোমাকে বিয়ে করেই ফেললাম। হানিমুনের জন্য কোথায় নিয়ে যাবে? ও হ্যাঁ, একটা কথা না, মানে একটা গুড নিউজ তোমাকে দেওয়া হয়নি। বলো কি নিউজ? হানিমুনের প্ল্যান করছো? না না, ওই আবর্জনা বিজনেস নিয়ে আমি 2 কোটি টাকার একটা সাইন ডিল করেছি চায়নার সাথে।